স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 2 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। এটা তোমাদের মডিউল 1 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথমে তোমাদের আমি সংক্ষেপে বিষয়বস্তুটা আলোচনা করব, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। দেখো প্রশ্নটা কি, প্রশ্নটার মধ্যেই কিন্তু সবসময় উত্তর থাকে। প্রশ্নটা কি? ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য। এক তো ভারত মানে আমরা যে দেশে থাকি, তারপরে হচ্ছে ভারতের সংবিধান। সংবিধান মানে কি আমাদের বুঝতে হবে। সংবিধান কি? সংক্ষেপে বলতে গেলে যে বিধান কথার অর্থ হচ্ছে নিয়ম। একটা দেশ কিভাবে চলবে সেই সংক্রান্ত লিখিত নিয়ম কানুনকে সংবিধান বলা হয়। কি বললাম? একটা দেশ কিভাবে চলবে সে সংক্রান্ত কিছু লিখিত নিয়ম কানুন থাকে, সেটাই হচ্ছে সংবিধান। এবার ভারতের সংবিধান প্রস্তাবনা। প্রস্তাবনা কি? ভারতের একটা সংবিধান আছে, তোমরা জানো। সেই সংবিধানের প্রথমে সেই সংবিধান কেমন হবে সেই সম্পর্কে কিছু ইন্ট্রোডাকশন দেয়া আছে, অর্থাৎ ভূমিকা বলতে পারো। সেই ইন্ট্রোডাকশন বা ভূমিকাকেই সংবিধানের প্রস্তাবনা বলা হয়। যে কোনো দেশের যে দেশের লিখিত সংবিধান আছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, যেসব দেশের লিখিত সংবিধান আছে তার প্রথমেই একটা প্রস্তাবনা দেয়া হয়েছে, এবং সেই প্রস্তাবনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে, যেমন তোমরা দেখো একটা বইয়ের প্রথমে কি থাকে? সূচিপত্র। সেই সূচিপত্রের মাধ্যমে জানতে পারো যে এই বইয়ের মধ্যে আমরা কি জানবো, কি পড়বো। তেমনি প্রস্তাবনাতেও কি আছে? একটা মুখবন্ধ দেয়া আছে প্রথমে, সেটার মাধ্যমেই অর্থাৎ প্রস্তাবনা দেয়া আছে, সেটার মাধ্যমে আমরা জানতে পারবো যে দেশের আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, নিয়মকানুন কেমন আছে, সেখানে রাষ্ট্র নাগরিকদের ওপর কেমন আচরণ করবে, নাগরিকদের কি কি কর্তব্য দেওয়া হয়েছে, বা নাগরিকরা কি কি অধিকার পাবে, সমস্ত কিছু এই প্রস্তাবনার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি। আর এই যে প্রস্তাবনা ভারতের সংবিধানের প্রথমেই আছে। আর ভারতের সংবিধানটা যখন তৈরি হয়েছে 1949 সালে 26শে নভেম্বর, এটা গণপরিষদ বলে একটা সংস্থা সংবিধানটাকে কি করেছে? লিখেছে। সংবিধানটাকে তৈরি করেছে গণপরিষদ। সেই গণপরিষদ 1949 সালে 26শে নভেম্বর সংবিধানটা কিন্তু পেশ করলো, এবং সেই সংবিধান কার্যকর হলো কবে? 1950 সালে 26শে জানুয়ারি সংবিধানটা কার্যকর হলো। 26শে জানুয়ারি দিনটা ওই জন্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই দিন থেকেই মানে আমাদের দেশে শুরু হয়েছিল যে রাজার ছেলে রাজা হবে, এমনটা চলবে না, প্রজারা ঠিক করবে রাজা কে হবে। এই জন্যই 26শে জানুয়ারি দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা সেটাকে পালন করে থাকি। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও, আমি ব্যাখ্যা করছি, নোটসটা তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স সেকেন্ড সেমিস্টারে সপ্তাহে 3 দিন ক্লাস, 2 দিন হচ্ছে রেকর্ডেড ক্লাস আর একদিন হচ্ছে লাইভ ক্লাস। চলো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও, আর প্রথম থেকে খুব ভালো করে পড়াশোনা শুরু করো। আর তোমরা যারা পেড ব্যাচে আছো, তোমাদের কোনো কিছু সমস্যা থাকলে লাইভ ক্লাসে তোমাদের সেই সমস্যাগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা আছে, ভারতের সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে? সংবিধান হলো কোনো দেশের সর্বোচ্চ আইন, প্রস্তাবনা হলো এই সংবিধানের ভূমিকা বা মুখবন্ধ। পৃথিবীর বহু দেশের সংবিধানের শুরুতে একটি প্রস্তাবনা দেখা যায়। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অন্যতম। ভারতের সংবিধানের শুরুতেও একটি প্রস্তাবনা গৃহীত হয়েছে। তারপরে প্রস্তাবনার সংজ্ঞা, সেখানে কি বলা হচ্ছে দেখো, লিখিত সংবিধানগুলিতে সাধারণত একটি প্রস্তাবনার উল্লেখ দেখা যায়। সাধারণভাবে প্রস্তাবনাকে সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা বলা হয়। কোনো পুস্তকের ভূমিকায় সেই পুস্তকের উদ্দেশ্য ও বিষয়বস্তু সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা তুলে ধরা হয়, কিন্তু কোনো অবস্থাতেই সেই মুখবন্ধকে পুস্তকটির মূল অংশ বলা যাবে না। সংবিধানের প্রস্তাবনাটি হলো সংবিধানের মুখবন্ধ। এটি সংবিধানের মূল অংশ না হলেও এর মাধ্যমে সংবিধানের মূল চরিত্র জানা যায়। গোলকনাথ মামলায়
রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সুব্বা রাও বলেছেন, সংবিধানের আদর্শ ও আকাঙ্ক্ষাকে সংক্ষেপে প্রকাশ করেছে প্রস্তাবনা। তাই পণ্ডিত ঠাকুর দাস বলেছেন, ইট ইজ এ কি টু দ্য কনস্টিটিউশন, অর্থাৎ প্রস্তাবনা হলো সংবিধানের চাবিকাঠি। তারপর প্রস্তাবনার স্বরূপ, ভারতের মূল সংবিধানে যে প্রস্তাবনাটি ছিল 1976 সালে, যে প্রস্তাবনাটি ছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে তার কিছুটা পরিবর্তন করা হয়েছে। সংবিধানের প্রস্তাবনাটি হলো, ভারতের জনগণ নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছে যে তারা ভারতকে একটি সার্বভৌম, গণতান্ত্রিক, সাধারণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক রাষ্ট্র রূপে গড়ে তুলবে। ভারতের সব নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা ও মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম উপাসনার স্বাধীনতা পায় সেদিকে দৃষ্টি দেওয়া হবে। প্রত্যেকে যাতে মর্যাদা ও সুযোগের সমান সুবিধা পায় সেদিকে লক্ষ্য দেওয়া হবে। সেই সঙ্গে যাতে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত হয় এবং মৈত্রীর ভাব বৃদ্ধি পায় সেদিকে লক্ষ্য রেখে 1949 সালে 26শে নভেম্বর এই সংবিধান রচনা ও গ্রহণ করা হয়েছে। এবার হচ্ছে প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য। এখানে প্রথম পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, সংবিধানের উদ্দেশ্য ও নীতির প্রতিফলন। প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তি বলে অভিহিত করা হয়, কারণ সংবিধান রচয়িতারা যেসব সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় তার প্রতিফলন ঘটেছে। ভারতের সংবিধানের প্রস্তাবনায় সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, প্রজাতান্ত্রিক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক প্রভৃতি ভাবাদর্শের পাশাপাশি ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার সংকল্প ঘোষিত হয়েছে। তারপরে কি বলা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, সংবিধানের অস্পষ্টতা দূরীকরণ। সংবিধানে ব্যবহৃত কোনো বাক্য বা শব্দের অস্পষ্ট অর্থ থাকলে তা বোঝার বা ব্যাখ্যার জন্য প্রস্তাবনার সাহায্য নেওয়া যেতে পারে। সংবিধানের অস্পষ্টতা বা দুর্বোধ্যতা দূরীকরণে প্রস্তাবনার এই বিশেষ গুরুত্বের কথা সুপ্রিম কোর্টও বিভিন্ন মামলায় স্বীকার করে নিয়েছে। তারপরে কি বলা হচ্ছে 3 নম্বর হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক তাৎপর্য। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব কোনো অংশে কম নয়। জাতীয় ক্ষেত্রে সংবিধানের যেসব মৌলিক বিষয় প্রস্তাবনায় লিপিবদ্ধ করা হয়েছে, পার্লামেন্ট সহজে সেগুলি সংশোধন বা পরিবর্তন করতে পারে না। যেমন কি বলা হচ্ছে দেখো, যেমন ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচার প্রভৃতি। আবার প্রস্তাবনায় ভ্রাতৃত্ববোধ সম্প্রসারণের জন্য যে আদর্শের কথা বলা হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে তার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যদিও প্রাচীন কাল থেকে ভারত এই আদর্শ অনুসরণ করে আসছে। তারপর পরের পয়েন্ট হচ্ছে সামাজিক তাৎপর্য। ভারতের সংবিধান প্রস্তাবনায় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সাধু সংকল্প ঘোষিত হয়েছে। এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গ হিসাবে ভারতের সংবিধানে সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বিশেষ সংরক্ষণমূলক ব্যবস্থা, নারীদের সমান অধিকার, শিশুদের অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রভৃতি সামাজিক ন্যায়ের অসংখ্য আদর্শ ঘোষিত হয়েছে। 5 নম্বর পয়েন্ট, নৈতিক গুরুত্ব। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি প্রস্তাবনায় নৈতিক গুরুত্ব কোনো অংশে কম নয়, কারণ ভারতের সংবিধান প্রস্তাবনায় যেসব মহান আদর্শ ঘোষিত হয়েছে তা যে কোনো দেশের সরকার বা শাসন ব্যবস্থার জন্য হিতকর। কোনো দেশ বা সরকার প্রস্তাবনায় ঘোষিত এই মহান নীতি বা আদর্শকে অস্বীকার করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। মূল্যায়ন। পরিশেষে পণ্ডিত ঠাকুরদাস ভার্গবের মতানুসারে বলা যায়, প্রস্তাবনা হলো সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ। এটি সংবিধানের আত্মাস্বরূপ ও মূল চাবিকাঠি। ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি হিদায়তুল্লাহর মতে প্রস্তাবনা হলো সংবিধানের সহযোগী। তবে একথা সত্যি, প্রস্তাবনায় যে মহান আদর্শ বা সংকল্প ঘোষিত হয়েছে তা আজও পুরোপুরি বাস্তবায়িত করা সম্ভব হয়নি। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি।
তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর তোমরাও চাইলে আমাদের অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে পারো। দেখে নাও, সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দেখে নাও, কারণ আমাদের বাংলায় ক্লাস করানো হয়, তবে নোটস দুটো ভাষায় দেওয়া হয়।